আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি হিসেবে কর্মরত আছি। আপনারা সবাই অবগত আছেন যে গত 12 ডিসেম্বর 2025 শুক্রবার শরীফ ওসমান হাদী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 8ম আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিঝিল ওয়াহদা মসজিদ হতে জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করেন। অতঃপর তিনি অটোরিকশা যোগে তার বড় ভাই ওমর হাদী সহ সরওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা করেন। পিছনে দুইজন দুষ্কৃতকারী হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে তাকে অনুসরণ করতে থাকে। বিজয়নগর পানির ট্যাঙ্কির অভিমুখে বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর দুপুর আনুমানিক 14:20 সময় পিছন হইতে তাকে অনুসরণ করা মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দ্রুত মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখমপ্রাপ্ত হন। তাকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গত 18/12/2025 তারিখে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয় এবং এই মামলার সঙ্গে পরবর্তীতে যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, আমরা 302 ধারা সংযুক্ত করি। মামলাটি বর্তমানে ডিবি কর্তৃক তদন্তাধীন। ঘটনার বিষয়ে যদি আমরা বলি, আপনারা জানেন যে 2:20 ওনাকে মোটরসাইকেল আরোহী গুলি করে। এই সংবাদ আমরা প্রাপ্তির পরে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। আমরা ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ কালেক্ট করি, ঘটনাস্থলে উপস্থিত যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল, প্রত্যক্ষদর্শী ছিল, তাদের কাছ থেকে ঘটনার তথ্য এবং ব্যক্তিবর্গের বর্ণনা সহ অন্যান্য ফুটেজ সংগ্রহ করে আমরা চেষ্টা করি আসামিকে শনাক্ত করার জন্য। তো আসামিকে আমরা প্রায় রাত 9টার দিকে আমরা নিশ্চিত হতে পারি যে 9টার দিকে এই যে বিভিন্ন সিসি ফুটেজ ক্যামেরা, তারপরে অন্য স্টিলকে কিছু ছবি পাই আমরা। তাকে যে আসামি শুটার যে উনি হচ্ছে ফয়সাল করিম মাসুদ, ওর এলাইস রাহুল আর কি। তো ওনাকে শনাক্ত করার পরে তারপরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। সেই চেষ্টায় বাংলাদেশের বিভিন্ন স্থানে মোহাম্মদপুরে, নরসিংদীতে, সাভারে সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ধারাবাহিক অপারেশন পরিচালনা করি। এই অপারেশন পরিচালনার কারণে আমরা মোটামুটি 10 জনকে গ্রেপ্তার করতে পারি। এখানে আমরা ছিলাম, র্যাব ছিল, বিজিপি ছিল, তারপরে টিএমপি পুলিশ ছিল, জেলা পুলিশ ছিল, সকলে। এই আলোচিত ঘটনার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হয় যে প্রত্যেকটা ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার যেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। তার এই ধারাবাহিকতা আমরা বললাম যে ঘটনার সংশ্লিষ্টতায় আমরা 10 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করি এবং এই গ্রেপ্তার তাদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঘটনায় যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করেছি। ঘটনায় যে গান দিয়ে শ্যুট করা হয়েছে সেই গান উদ্ধার করা হয়েছে, গান সহ আরও 3টি গান উদ্ধার করা হয়েছে। তাছাড়া গুলি এবং আরও কিছু ডকুমেন্ট জব্দ করেছে, কিছু ব্যাংকের চেক জব্দ করা হয়েছে, পাসপোর্ট জব্দ করা হয়েছে, মোবাইল ফোন সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন। আমরা আসামিদেরকে রিমান্ডে নিয়ে এসে পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নিচ্ছি। এটি ছিল মামলা। যেহেতু আমার কাছে তদন্তাধীন, এখানে অন্যান্য সংস্থা কাজ করেছে, তো সেই জন্য আমরা বলতেছি আপনার বিজিবি ছিল, র্যাব ছিল, আপনারা ওনাদের র্যাবের পক্ষ থেকে সার্বিকভাবে মামলা যেহেতু তদন্তাধীন আমার কাছে যে কোনো প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি উইং কমান্ডার ইন্তেখাব র্যাবের মুখপাত্র হিসেবে এখানে উপস্থিত আছি। গত 12 ডিসেম্বর 2025 সময় দুপুর 2:23 ওসমান হাদীকে গুলি করা হয় এবং এই সংবাদ পাওয়া মাত্রই র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের উদ্দেশ্যে ক্রাইম সিন পরিদর্শন, বিভিন্ন তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত মোটরসাইকেলের দ্বিতীয় আসনধারী এবং শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করে। ফয়সালের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায় জড়িত অপর ব্যক্তি মোটরসাইকেল চালক আলমগীরকেও শনাক্ত করা হয়। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত
মোটরসাইকেলটির সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 54 63 75, যার মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জানতে পারা যায় যে ফয়সাল করিম তার স্ত্রীর বাসা নরসিংদীতে 11 ডিসেম্বর আনুমানিক সকাল 6টা পর্যন্ত অবস্থান করেন। তারপর তিনি আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করে আনুমানিক সন্ধ্যা 8টায় তার বোন জেসমিনের বাসায় পৌঁছান। পরদিন 12 ডিসেম্বর ভোর 5টায় আগারগাঁও থেকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর গ্রিন জোন রিসোর্ট এর উদ্দেশ্যে উবার যোগে যাত্রা করেন এবং আনুমানিক সকাল 5:30টায় গ্রিন জোন রিসোর্টে উপস্থিত হন। আগারগাঁও থেকে রওনার পূর্বেই ফয়সাল তার বান্ধবী মারিয়াকে ভোর 4টায় ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য বলেন। তদন্ত সূত্রে 13 ডিসেম্বর 2025 তারিখে উবার চালক ও গ্রিন জোন রিসোর্টে বয়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মারিয়ার অবস্থান শনাক্ত করা হয় এবং আনুমানিক 2টার দিকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার দিন সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যার অনেক কিছুই মারিয়া শুনে ফেলে। এক পর্যায়ে মারিয়া বুঝতে পারেন যে ওসমান হাদির বিষয়ে তারা উত্তেজিত স্বরে আলোচনা করছেন। পরবর্তীতে ঘটনার দিন তারা উবার যোগে সকাল আনুমানিক 9টায় রিসোর্ট ত্যাগ করে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসে উপস্থিত হন। উক্ত বিষয়টি গ্রিন জোন রিসোর্টের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হই। এক্ষেত্রে গ্রেফতারকৃত মারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে 13 ডিসেম্বর আনুমানিক দুপুর 12টার সময় শিপুকে নরসিংদী হতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত শিপুর দেওয়া তথ্য অনুযায়ী 14 ডিসেম্বর সকাল 6টায় ফয়সালের স্ত্রী সামিয়াকে নরসিংদী হতে গ্রেফতার করা হয়। 15 ডিসেম্বর আগারগাঁওয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গোলাবারুদ, বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ কবিরকে ফয়সালের সাথে ইনকিলাব কালচার সেন্টারে উপস্থিতের বিষয়টি নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে তাকে 15 ডিসেম্বর দুপুর 1টায় ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সালের স্ত্রী সামিয়ার তথ্য অনুযায়ী গত 16 ডিসেম্বর সকাল আনুমানিক 5টায় ঢাকার কেরানীগঞ্জ থেকে ফয়সালের মা ও বাবাকে গ্রেফতার করা হয়। ফয়সালের মা ও বাবার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিপুর বন্ধু মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়। এখন এ পর্যায়ে আটককৃত অভিযুক্ত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিম্নোক্ত তথ্য সমূহ আমরা জানতে পেরেছি, যা আপনাদের সামনে উপস্থাপন করছি। ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর ফয়সাল ও আলমগীর পুনরায় আগারগাঁওয়ে যায় এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল ও গোলাবারুদ লুকানোর পরিকল্পনা করে। অস্ত্রের ব্যাগটি সে তার বাবাকে দিয়ে তার শ্যালক শিপুর নিকট হস্তান্তর করতে বলে এবং সিএনজি যোগে সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ফয়সালের বাবা ব্যাগটি শিপুর কাছে হস্তান্তর করে। শিপু এই ব্যাগটি নরসিংদীতে ফেরত নিয়ে গিয়ে তার বোন অর্থাৎ ফয়সালের স্ত্রী সামিয়ার নিকট দিয়ে দেয়। সামিয়া ব্যাগটিকে পুনরায় শিপুর কাছে দিয়ে এটিকে লুকানোর জন্য বলে দেয়। পরবর্তীতে শিপু তার বন্ধু মোহাম্মদ ফয়সালকে বাসায় ডেকে সেই ব্যাগটি দিয়ে দেয় গোপন করবার উদ্দেশ্যে। মোহাম্মদ ফয়সাল তার বাসায় ব্যাগটি রাখার পর সোশ্যাল মিডিয়ায় দেশের সার্বিক পরিস্থিতি দেখে ভীত হয়ে পার্শ্ববর্তী তরুয়ার বিলে অস্ত্র এবং গোলাবারুদ সহ ব্যাগটি ফেলে দেয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের মূল লক্ষ্যই হলো অপরাধ নির্মূল করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা। আর তাই এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টরে কর্মরত আছি।
আপনারা জানেন যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে 4,427 কিলোমিটার এলাকার সীমান্ত জুড়ে আমাদের কাছে দায়িত্বটা পালন করতে হয়। এই দায়িত্ব পূরণের অধিকাংশ এলাকাটাই হচ্ছে খাল, নদী, বিল, জঙ্গল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা এলাকা। বেসিক্যালি 12ই ডিসেম্বর রাত 8:30 থেকে আমরা আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পেয়ে আমাদের সীমান্তবর্তী যেই বিওপিগুলো আছে এই বিওপিগুলোর অধিকাংশ জনবলই আমরা নিয়োজিত করি। ক্যাম্পের জাস্ট সামান্য কিছু লোক পাহারায় রেখে সমস্ত লোককে আমরা ডিপ্লয় করে দিই গ্রাউন্ডে সতর্ক থাকার জন্য। এখানে একটু উল্লেখ করি, আমাদের পাহাড়ি এলাকা আপনারা যারা গিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে তারা হয়তো দেখে থাকবেন, বিশেষ করে ময়মনসিংহ সেক্টরের কথাটা যদি আমি আপনাদেরকে বলি, এর পুরোটাই হচ্ছে পাহাড়ি। অপর পাশে মেঘালয় পাহাড়, এই পাশে হচ্ছে আমাদের সমতল জায়গা। এই জায়গাতে আমাদের প্রতিটা বিওপির সীমিত সংখ্যক জনবল দিয়ে 8 থেকে 10 কিলোমিটার জায়গা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা রাত দিন ঝড় বৃষ্টি সবসময় আমাদেরকে দায়িত্বটা পালন করতে হয়। অর্থাৎ একটা দলকে, সীমিত জনবলের একটা দলকে 8 কিলোমিটার সীমান্তের ডান বাম 8 কিলোমিটার এবং সীমান্ত থেকে বাংলাদেশের ভিতরে আরও 8 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু আমরা দায়িত্ব পালন করি। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডিপ্লয়মেন্টে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। নর্মাল সময় আমাদের যে পেট্রোল কার্যক্রমটা চলে সেটা জাস্ট আমরা ডাবল করে দিই, কারণ আমরা ক্যাম্পে আর কোনো লোকই রাখিনি, একটা লোকও আমরা রাখিনি আদার দেন শুধুমাত্র ক্যাম্পের নিরাপত্তাটা ছাড়া। 13 ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী ময়মনসিংহের দিকে এসছে, তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব। সেই লক্ষ্যে সারা রাতব্যাপী পুলিশ এবং বিজিবি একসাথে সমন্বয় করে আমরা রাতভরে অপারেশনটা পরিচালনা করেছিলাম। বেসিক্যালি মূল সন্দেহভাজন হিসাবে, পাচারকারী হিসাবে যার নাম বারবার উঠে এসছে, সে ফিলিপের কথাটা, সেই ফিলিপের কল হিস্ট্রির সূত্র ধরেই কিন্তু এই অপারেশনগুলো পরিচালনা করা হয়েছিল। ফিলিপের নামটা কেন উঠে আসছে এটা আমরা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে, আপনাদের মিডিয়ার কাছ থেকে এই নামটা আমরা বারবার পেয়েছি এবং পরবর্তীতে পুলিশের তথ্যের মাধ্যমে, কল হিস্ট্রির মাধ্যমে এই জিনিসটা আসলে উঠে আসছে ফিলিপের নামটা। আমরা ওই রাতে ফিলিপকে পাইনি, কিন্তু ফিলিপ যেখানে অবস্থান করছিল সেখানে তার স্ত্রী, তার শ্বশুর এবং অপর একজন সহযোগীকে আমরা গ্রেফতার করে নিয়ে এসে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ সিস্টেমে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই। 2 দিন পরে 15 ডিসেম্বর আমরা ফিলিপের আরও 2 জন সহযোগী কিন্তু আমরা আটক করে এবং পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি, এটা শেরপুর জেলার নালিতাবাড়ি থানাতে। এখন এই ফিলিপকে গ্রেপ্তার করার লক্ষ্যে, ফিলিপের প্রসঙ্গটা বারবার উঠে আসছে কারণ সে একজন অন্যতম সন্দেহভাজন এবং মানব পাচারের সাথে জড়িত বলে এখনও বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি, এটা এখনও চলমান আছে। বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেফতার করার জন্য। সীমান্তে মানব পাচারের ঘটনা যেটা ঘটে, এটা কিন্তু আমরা নিয়মিতভাবে যারা পাচারের সাথে জড়িত থাকে তাদেরকে আটক করি, পুলিশের কাছে আমরা তাদেরকে দিয়ে থাকি এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়। আপনাদেরকে জাস্ট এতটুকু একটু বলতে চাই, সীমান্তর অতি নিকটে যারা অবস্থান করে বা একদম কাছাকাছি যারা অবস্থান করে তাদের অধিকাংশই চোরাচালানের সাথে কম বেশি জড়িত থাকে এবং এই চোরাচালানের সাথে আবার যারা জড়িত থাকে তাদের অধিকাংশই আবার যখনই সুযোগ পায় মানব পাচারের সাথেও জড়িত থাকে। স্পেসিফিক যখন আমরা কোনো তথ্য না পাই তখন কাউকে ধরাটা আমাদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা যখন পুলিশের মাধ্যমে যখন 13 তারিখে যখন আমরা নিশ্চিত হলাম যে এদিকে আসছে এবং ফিলিপ নামে একটা লোক জড়িত আছে, তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি। বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরও যে সহযোগী আছে, বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিম এবং দিক্কি রংদি, এই 2 জন, আরও 2 জন সহযোগী, তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে ফিলিপ তো আছেই। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এই কার্যক্রমটাকে সাফল্যজনক করার জন্য আমি আপনার সাংবাদিক ভাই যারা আছেন, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের মাধ্যমেও, কারণ আপনাদের কাছে অনেক সংবাদ আসে, আমাদের সাথেও যদি সেটা শেয়ার করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারব বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।